হলিউড সিলভার স্ক্রিন প্রেজেন্টিং শুরু হচ্ছে আজকের গল্প কং স্কাল আইল্যান্ড। সময়টা ছিল 1944 সাল, আর চারিদিকে তখন যুদ্ধ চলছে, কারণ সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল। সেই সময় হ্যাঙ্ক নামের একজন আমেরিকান পাইলটের প্লেন ক্র্যাশ করে। সে সাউথ প্যাসিফিকের একটি আইল্যান্ডে গিয়ে পড়ে, আর তখনই সে লক্ষ্য করে যে সেখানে আর একটা জাপানিজ প্লেন ল্যান্ড করছে। আর যেহেতু জাপান আর আমেরিকার মাঝে যুদ্ধ চলছিল, সেই কারণে তারা দুজন সেখানে মারপিট করতে শুরু করে। কিন্তু তখনই সেই পাহাড়ের পিছন থেকে দুটো বিশাল বড় বড় হাত বেরিয়ে আসে, আর সেটি ছিল একটি বড় বাঁদরের। এরপরে গল্পটা সোজা চলে যায় 1973 সালে, যেখানে আমরা বিল নামের একজন লোককে দেখতে পারি। আর সে ইউএস গভর্নমেন্টের মোনার্ক নামের একটি অর্গানাইজেশনের হেড। সে সোজা সেনেটরের কাছে গিয়ে একটি জায়গার ম্যাপ দেখায় আর বলে যে এইটার ব্যাপারে এখনো অবধি কেউ জানে না, শুধুমাত্র পুরনো কিছু ঐতিহাসিক বইতে এর উল্লেখ আছে। আর এইটাকে স্কাল আইল্যান্ড বলা হয় যে ভগবান এই আইল্যান্ডটাকে বানাতে বানাতে অর্ধেক অবস্থাতেই ছেড়ে দেয়, আর যে কোনো প্লেন অথবা কোনো কিছু এর উপর দিয়ে গেলে আর সেটা ফিরে আসে না। এইটা বারমুডা ট্রাইঅ্যাঙ্গেলের থেকেও খুব খতরনাক। 1954 সালে যখন এখানে নিউক্লিয়ার টেস্ট করা হয়, সেইটা আসলে নিউক্লিয়ার টেস্ট ছিল না, বরং তারা কাউকে মারার চেষ্টা করছিল। আর এইখানে যদি আমরা কিছু খুঁজতে যাই, তাহলে সেখানে আমরা অনেক কিছুই পেতে পারি, কিন্তু সেনেটর এই কথায় রাজি হয় না। আসলে তাদের ফান্ডিং এর দরকার ছিল। এরপরেই তারা যখন বলে যে রাশিয়ার একটি স্যাটেলাইট ঠিক 3 দিন বাদে ওই আইল্যান্ডটির ওপর দিয়ে যাবে, এবং এখন আমাদের কাছে যেই ছবিটি আছে সেটা তাদের কাছেও চলে আসবে, এইটা শুনেই সেনেটর রাজি হয়ে যায়। আর তারপরেই তাদের পুরো টিম ওই আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের সাথে জেমস কর্নার্ডো ছিল, যে ভিয়েতনাম ওয়ারে লড়েছে। আর এই গোটা ট্রিপে জেমস তাদেরকে গাইড করবে। তারা অনেক বড় একটি জাহাজে করে সেই আইল্যান্ডের কাছে পৌঁছে যায়, আর এরপরেই তারা হেলিকপ্টারে করে সেই আইল্যান্ডে প্রবেশ করবে। কিন্তু আগে অনেক বড় একটা ঝড় ছিল, কেউ এগোতে চাইছিল না। কিন্তু বিল বলে যে এই চান্সটা আমরা আর পাবো না, আমাদের আগে এগোতেই হবে। এরপরেই সকলে রাজি হয়ে যায়, আর তারা হেলিকপ্টারে করে সেই ঝড়ের মধ্যে প্রবেশ করে। সেখানে অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। আর সেই ঝড়টাকে পার করার পরেই তারা পৌঁছে যায় স্কাল আইল্যান্ডে। আর সেইখানে পৌঁছেই তারা সিসমিক বম নিচে ফেলে দেয়। সিসমিক বম কাউকে ধ্বংস করে না, সেটা পৃথিবীতে গিয়ে একটি কম্পন তৈরি করে। সেটার মাধ্যমে তারা বুঝে যায় যে সেইখানকার মাটির তলায় কি আছে। তারা তাদের মনিটরে দেখে যে সেইখানকার মাটি একেবারে ফাঁপা। তারা সেইখানে পরপর অনেক বোম ফেলতে থাকে, কিন্তু তখনই তাদের একটি হেলিকপ্টারের সাথে একটা গাছের গুড়ির ধাক্কা লাগে, এবং সেই হেলিকপ্টারটি ক্র্যাশ করে যায়। আর তাদের কিছু বুঝে উঠবার আগেই তারা লক্ষ্য করে যে তাদের সামনে একটি বিশাল বড় বাঁদর দাঁড়িয়ে আছে। আর সে এতটাই বড় যে তার সামনে তাদের হেলিকপ্টারটা অতি ছোট লাগছিল। তারা তার উপরে গুলি চালাতে শুরু করে, আর এতে সেই বাঁদরটা ভীষণ রেগে যায়, এবং সে এক এক করে তাদের সবকটা হেলিকপ্টার প্রায় ভেঙে ফেলে। যেই হেলিকপ্টারগুলো ক্র্যাশ করেছিল আর তাদের মধ্যে থেকে যতজন বাঁচে, তারা দুটো টিমে আলাদা হয়ে যায়। একটাকে লিড করছিল জেমস, এবং আর একটা টিমকে লিড করছিল বিল। তার সাথে কর্নেলও ছিল, আর সে তার লোকেদের হারিয়ে ভীষণ দুঃখী ছিল। আর সে বিলকে তার গান পয়েন্টে নিয়ে নেয়। সে বিলকে বলে যে তুমি আমাকে এই জায়গাটার বিষয়ে সবকিছু সত্যি বলো। বিল তখনই বলে যে আজ থেকে 30 বছর আগে আমি লিউটন নামের একটা শিপে ছিলাম, আর সেই জাহাজটা একেবারে অদৃশ্য হয়ে যায়। সেই জাহাজে 1000 লোক ছিল, আর তাদের মধ্যে শুধু আমি বেঁচে ছিলাম। সবাইকে বলা হয় যে সেই জাহাজটা ডুবে গেছে, কিন্তু আসলে সেই জাহাজটা কখনোই ডোবেনি, সেইটাকে একটা দৈত্য ডুবিয়ে দিয়েছিল। আমি লোকেদের অনেকবার বিশ্বাস করানোর চেষ্টা করেছি যে এই পৃথিবীতে রাক্ষসেরা বাস করে, কিন্তু কেউ আমার কথায় বিশ্বাস করেনি। মানুষের আগে রাক্ষসরাই এখানে বাস করত, আর তারা ঠিক তাদের রাস্তা আবার খুঁজে বের করবে। তারা আমাদেরকে মাটির নিচে পুঁতে দিয়ে আবার এই পৃথিবীতে রাজত্ব করতে শুরু করবে। আমি চাই যে তুমি আমাদের এবং এইখানকার সব প্রমাণ একজোট করে ফিরিয়ে নিয়ে চলো, যাতে আমরা পরে এসে এখানকার সমস্ত রাক্ষসগুলোকে মেরে ফেলতে পারি। অন্যদিকে জেমসের টিমকে দেখানো হয়। সেখানে জেমস বলে যে আমাদের নদীটাকে ব্যবহার করে সমুদ্র অবধি পৌঁছাতে হবে, আর সেইখানে আমাদের জাহাজটা 3 দিন অবধি অপেক্ষা করবে।
আমরা যে কোনো ভাবে সেখানে সিগন্যাল পাঠাবো আর তারা আমাদের সুরক্ষিতভাবে এখান থেকে বের করে নিয়ে যাবে। তারা যখনই নদীর কাছে এসে পৌঁছায়, সেই জলের ভেতর থেকে বিশাল বড় একটা ইভি বেরোয়। কিন্তু জেমস বলে যে কেউ এর উপরে গুলি চালাবে না, আর তারা যখন গুলি চালায় না তখন সেই ইভিটি সেখান থেকে চুপচাপ চলে যায়। এরপরে তারা একটি ভাঙাচোরা জায়গায় গিয়ে পৌঁছায়, আর তখনই একটি আদিবাসীর দল তাদেরকে ঘিরে ধরে। তারা তাদের উপরে বন্দুক তাক করে এবং তারা কি করবে সেটা বোঝার আগেই তাদের সামনে হ্যাঙ্ক চলে আসে। আর হ্যাঙ্ক সেই সৈন্যটি ছিল যে আজ থেকে 28 বছর এবং 11 মাস আগে সেই প্লেন ক্র্যাশে বেঁচে গেছিল। সে তাদেরকে বোঝায় যে এই আদিবাসীরা তাদেরকে কিচ্ছু করবে না। আর এরপরেই হ্যাঙ্ক তাদের সকলকে সেই আদিবাসীদের গ্রামে নিয়ে যায়। সেইখানে বিশাল বড় একটি জাহাজও ছিল। হ্যাঙ্ক বলে যে আমার আসার ঠিক 10 বছর আগে এইখানে এই জাহাজটি এসেছিল, এবং তারা যখন সেই জাহাজের ভেতরে প্রবেশ করে তখন তারা লক্ষ্য করে যে সেই বিশাল বড় বাঁদরটি ছবি সেখানে রয়েছে, এবং এই আদিবাসীর দলরা তাকে পুজো করে। সেই গ্রামে যত লোক ছিল তারা সবাই চুপ করে থাকতো, কারণ তারা কথা বলবে না বলেই ঠিক করেছিল। হ্যাঙ্ক তাদেরকে বলে যে যেই বাঁদরটা তোমাদের উপরে আক্রমণ করেছিল তার নাম কং, এবং সে এইখানকার রাজা। সে এখানে সকলকে সুরক্ষা দেয়। সেই বিশ্বযুদ্ধের সময় যখন আমার প্লেন এখানে ক্র্যাশ করেছিল তখনই একটি জাপানিজ প্লেনও ক্র্যাশ করে, আর তার পাইলট আমার বন্ধু হয়ে যায়। কিন্তু মাটির তলায় এমন কিছু জন্তু রয়েছে যেগুলোকে টিকটিকির মতন দেখতে হয়, আর সেইগুলো আমার ওই জাপানিজ বন্ধুকে খেয়ে ফেলেছে। আর সেই জন্তুগুলির মধ্যেই একটি বড় জন্তু রয়েছে যেটা পুরো কংয়ের পরিবারকে খেয়ে ফেলেছে। আর কংয়ের পুরো জাতির মধ্যে এখন সে একাই বেঁচে রয়েছে, আর সে এখনো বাড়ছে। আর এইটা বলা হয় যে কং যদি মারা যায় তাহলে সেই বিশাল বড় স্কাল ক্রলারগুলো বাইরে বেরিয়ে আসবে এবং সকলকে তারা খেয়ে ফেলবে। তখনই তারা জিজ্ঞাসা করে যে তাহলে কং আমাদের উপরে আক্রমণ কেন করলো? আর এর উত্তরে হ্যাঙ্ক বলে যে এই আইল্যান্ডটা কংয়ের বাড়ি, আর কেউ যদি তোমার বাড়িতে বোম ফেলে তাহলে তুমি তো এমনই ব্যবহারটা আশা করবে, তাই না? তোমরা যখন বোম ফেলছিলে তখনই মাটির তলা থেকে স্কাল ক্রলারগুলো বেরিয়ে এসেছিল, আর সেইগুলোকে কং মেরে ফেলে, নয়তো তোমরা কেউ এতক্ষণে বেঁচে থাকতে না। তারা হ্যাঙ্ককে বলে যে আমাদের 3 দিনের মধ্যে সমুদ্রের পাড়ে পৌঁছাতে হবে, আর সেইখানে আমাদের জন্য আমাদের জাহাজ অপেক্ষা করছে। কিন্তু হ্যাঙ্ক বলে যে তুমি অত দূর অব্দি 30 দিনেও পৌঁছাতে পারবে না, কিন্তু আমার কাছে একটি বোট আছে যেটার মাধ্যমে আমরা 3 দিনে হয়তো সেখানে পৌঁছে যাব। কিন্তু সবার প্রথমে আমাদের সেইটাকে ঠিক করতে হবে। অন্যদিকে দেখানো হয় যে বিল আর তার টিম আগে এগোচ্ছিল, কিন্তু তখনই একটি বিশাল বড় মাকড়সা তাদের উপরে আক্রমণ করে। কিন্তু তারা সেই মাকড়সাটিকে মেরে ফেলে। কিন্তু তাদেরই মধ্যে একটি লোক ছিল যে সেই দুটো টিমের মধ্যেই আলাদা হয়ে যায়, আর তার নাম জেপম্যান ছিল। সে যখন নদীতে জল পান করতে যায় তখনই সে লক্ষ্য করে যে তার সামনে দিয়ে কং আসছে, কিন্তু কং তাকে লক্ষ্য করে না। কং যখন সেই জল দিয়ে হাঁটছিল তখনই একটি বিশাল বড় অক্টোপাস তার উপরে আক্রমণ করে, কিন্তু কং সেইটাকে মেরে খেয়ে ফেলে। এরপরে জেপম্যান লক্ষ্য করে একটি গাছ, আর সেটা আসলে গাছ ছিল না, সেটা একটি অদ্ভুত ধরনের জন্তু ছিল যেটা সেখান থেকে পালিয়ে যায়, কারণ তার সামনে একটি স্কাল ক্রলার চলে এসেছিল, আর সেই স্কাল ক্রলারটাই জেপম্যানকে খেয়ে ফেলে। অন্যদিকে তাদেরকে দেখানো হয় যারা সেই গ্রামে বোটটাকে রিপেয়ার করছিল, আর তাদের মধ্যে একটি মেয়ে ছিল যার নাম মেসন, আর সে একটা ফটোগ্রাফার ছিল। আর সে যখন একটি কাঠের দিয়ে বানানো গেটের ওপারে যায় সে লক্ষ্য করে যে তাদের হেলিকপ্টারটি ক্র্যাশ করে একটি বড় মোষের ওপরে পড়ে গেছে, আর সে এখনো বেঁচে আছে। মেসন সেই হেলিকপ্টারটিকে তুলে সেই মোষটাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু সেটা এতটাই ভারী ছিল যে সে সেটা করতে পারে না। তখনই সেখানে কং চলে আসে, আর সে 2 আঙুল দিয়েই সেই হেলিকপ্টারটি তুলে দেয়। মেসন কংকে দেখে ভীষণ ঘাবড়ে যায়, কিন্তু কং তার উপরে আক্রমণ করে না, শুধু সে রেগে গিয়ে তার দিকে তাকিয়েছিল। এরপরেই তারা সেই বোটে করে নদীর ওপারে যাওয়ার চেষ্টা করে, এবং মাঝ রাস্তাতেই তাদের রেডিওটি কাজ করতে শুরু করে। তারা যোগাযোগ করে সেই দ্বিতীয় টিমের সঙ্গে, যার লিডার এখন সেই কর্নেলটা, কারণ বিল মারা গেছে। আর তারা বলে যে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছাবো। কিন্তু তখনই একটি উড়ন্ত পাখি এসে তাদের উপরে আক্রমণ করে, আর তাদের মধ্যেই একটি সাথীকে সেই পাখিগুলো উড়িয়ে নিয়ে চলে যায় এবং তাকে মেরে ফেলে।
এরপরেই তারা দুটো টিম এক হয়ে যায় এবং তারা সেই সমুদ্রের দিকে যাওয়ার কথা বলে, কিন্তু তখনই কর্নেল বলে যে আমাকে ওয়েস্টের দিকে যেতে হবে, কারণ সেখানে আমার এক সৈন্য আছে যার নাম জেপম্যান। আসলে কর্নেল প্যাগার্ট এটা জানতো না যে জেপম্যান এতক্ষণে মারা গেছে। সেখানে হ্যাংক সবাইকে ওয়েস্টে যেতে বারণ করে, কারণ সেখানে স্কাল ক্রলার রয়েছে। তখনই কর্নেল জেমসকে বলে যে তোমার কাজ হচ্ছে আমাদের রাস্তা দেখানো, আর সেই কারণেই জেমস বাধ্য ছিল তার কথা শোনার জন্য। আর এরপরেই তারা সকলে মিলে রওনা দেয় ওয়েস্টের দিকে। আর তারা এমন একটি জায়গাতে গিয়ে পৌঁছায় যেখানে কঙ্কালের ভান্ডার ছিল, আর সেই কঙ্কালগুলো ডাইনোসর এবং কং এর ফ্যামিলির ছিল। আর তারা যখন সেই কঙ্কালের আইল্যান্ডটা দিয়ে যাচ্ছিল, তখনই স্কাল ক্রলার গুলো তাদের উপরে আক্রমণ করে। এর সাথে সাথেই সেই উড়ন্ত পাখিগুলো এসে তাদের উপরে আক্রমণ করে। তারা সব কটা পাখিগুলোকে মেরে ফেলে, আর তার সাথে সাথে সেই স্কাল ক্রলার গুলোকেও। হ্যাংক তখনই কর্নালকে বলে যে যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বেরোতে হবে, কারণ এই এলাকাটা স্কাল ক্রলারের। কিন্তু কর্নাল চেপম্যানকে ছাড়া যেতে চাইছিল না। আর তখনই জেমস তাকে চেপম্যানের সেই লকেটটা দেখায়। সে বলে যে এইটা একটা স্কাল ক্রলারের ভেতর থেকে বেরিয়েছে, আর তার মানে সে মারা গেছে। কিন্তু কর্নাল বলে যে আমি ওর হেলিকপ্টার অব্দি যেতে চাই, কারণ সেখানে অনেকগুলো অস্ত্র রয়েছে, আর সেইটার ব্যবহার করে আমরা কংকে মারতে পারবো। এইটা শুনে হ্যাংক খুবই অবাক হয়ে যায়। সে বলে যে তুমি তাকে মারতে পারবে না, সে এই আইল্যান্ডের রাজা, এখানকার লোকেরা তাকে পুজো করে। কিন্তু তখনই কর্নাল বলে যে আমি স্কাল ক্রলারকে তো মারবই, তার সাথে কংকেও। জেমস তখনই কর্নালকে বলে যে তুমি যদি যেতে চাও তো যাও, আমি বাকিদের নিয়ে জাহাজের দিকে যাচ্ছি, যাতে আমরা সেখানে গিয়ে সেটাকে আরো কিছুদিন সেখানে আটকাতে পারি। আর এরপরেই কর্নাল তার আর্মি নিয়ে এগিয়ে যায় তাকে মারতে। কিছু দূর যাওয়ার পরেই তারা সেই হেলিকপ্টারের ভেতরে অস্ত্রগুলো পেয়ে যায়। অন্যদিকে জেমস, মেসন এবং সমস্ত টিমেরা মিলে সেই বোটের দিকে যাচ্ছিল। জেমস আর মেসন তাদের সবাইকে ছেড়ে একটি পাহাড়ের চটির দিকে যায়, যাতে তারা দেখতে পারে যে তাদের জাহাজটি আসলে কোন দিকে রয়েছে। তারা যখন সেই পাহাড়ের চটিতে গিয়ে পৌঁছায়, ততক্ষণে রাত হয়ে গেছিল। আর সেইখানে পৌঁছানো মাত্রই তাদের সামনে এসে পৌঁছায় কং। তারা তাকে দেখে খুবই ঘাবড়ে যায়, কিন্তু তারা খুব তাড়াতাড়ি এটা বুঝে যায় যে কং তাদের ক্ষতি করবে না। মেসন, যে আগেও কংকে দেখেছে, সে তার গায়ে হাত লাগায়, আর তখনই তারা বোঝে যে কং আসলে একটি খুবই শান্ত প্রিয় বাঁদর। পরক্ষণেই জঙ্গলে একটি ব্লাস্ট হয়, যেটা সেই কর্নাল এবং তার লোকেরা করেছিল, কারণ তারা কং এর জন্য একটি ট্র্যাপ লাগায়। আর কং সেইখানে পৌঁছানো মাত্রই সে তাদের ট্র্যাপে ফেসে যায়, আর সে পুরো জ্বলে যায় এবং অজ্ঞান হয়ে যায়। আর তারা এবার বোম দিয়ে কংকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু এমনটা করার আগেই সেখানে হ্যাংক, জেমস আর মেসন চলে আসে। তারা কর্নালকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং তাকে সেই ব্লাস্টটি করতে মানা করে। এইটা দেখেই কর্নাল তার লোকেদের বলে যে তোমরা এদেরকে মেরে ফেলো, কিন্তু এখন তার লোকেরাও তার আগেনস্টে হয়ে গেছিল, কারণ তারাও এখন বুঝে গেছে যে কং এদের শত্রু নয়, বরং সেই স্কাল ক্রলার গুলোই হচ্ছে তাদের শত্রু। কিন্তু তখনই জলের ভেতর থেকে একটি বিশাল বড় স্কাল ক্রলার বেরিয়ে আসে, আর সেই সময়তেই কং এরও জ্ঞান ফেরে এবং সেই কর্নাল বোমটা ব্লাস্ট করার আগেই কং তাকে চেপে মেরে দেয়। এরপরেই সেখানে সেই স্কাল ক্রলার আর কং এর মাঝে একটি বড় লড়াই শুরু হয়। বাকি সবাই তখনই দৌড়ে সেই বোটের উদ্দেশ্যে যায়, আর তারা যখনই সেখানে যাচ্ছিল, তখন একটি স্কাল ক্রলার তাদের উপরে আক্রমণ করে। কিন্তু তাদের উপরে আক্রমণ করার আগেই সেখানে কং চলে আসে, আর সেই স্কাল ক্রলারের উপরে সে আক্রমণ করে এবং আবার তাদের মাঝে লড়াই শুরু হয়। অন্যদিকে মেসন একটি পাহাড়ের চটিতে চলে যায়, আর সেইখান থেকে সে প্লেয়ার গান চালায়, যাতে জাহাজের মধ্যে যারা রয়েছে তারা সিগন্যাল পায়। অন্যদিকে কং লড়তে লড়তে চেনে আটকা পড়ে যায়, আর সেই স্কাল ক্রলারটা তাকে মারতেই যাবে, ঠিক তখনই সেই মানুষগুলো গুলি চালিয়ে দেয় তার উপর। আর তার ফলে সেই স্কাল ক্রলারগুলো তাদের উদ্দেশ্যে রওনা দেয় এবং সে তাদের বোটের দিকে আক্রমণ করে। আর তখনই কং নিজেকে বাঁধন থেকে মুক্ত করে। আসলে সেই শেকলগুলো একটি পুরনো জাহাজের ছিল, আর সেই শেকলগুলোর সাথে একটি ব্লেডও বাঁধা ছিল, এবং কং সেই ব্লেডটার ব্যবহার করে স্কাল ক্রলারকে আহত করে দেয়। অন্যদিকে মেসানো যেই পাহাড়ে ছিল সে জলে গিয়ে পড়ে এবং তার মারা যাওয়ার আগেই কং তাকে জল থেকে বের করে ফেলে। তখনই স্কাল ক্রলারটা এসে তার উপরে আক্রমণ করে এবং কং এর যেই হাতে মেসান ছিল সেই হাতটিকেই গিলে নেয় স্কাল ক্রলার। কিন্তু কং তার জিভটি টেনে বের করে ফেলে এবং স্কাল ক্রলারটি মারা যায়।
এরপরেই কং মেসনকে নদীর পাড়ে রাখে আর সেখানে জেমস তার কাছে আসে। মেসন এখনো জীবিত ছিল আর তারা দুজন কংকে সেখান থেকে চলে যেতে দেখে। আর এরপরেই তারা সকলে মিলে তাদের বাড়ি ইউএসএ ফিরে আসে। সেইখানে হ্যাংকেও দেখানো হয় যে 1944 সালে যুদ্ধ করতে গেছিল আর সে আজ 30 বছর বাদে বাড়ি ফিরেছে এবং সে সেখানে তার ছেলেকেও দেখে যার এখন 30 বছর বয়স হয়ে গেছিল। আর সে তার পরিবারের সঙ্গে দেখা করে খুবই আনন্দিত হয়। এই সিনেমার পোস্ট ক্রেডিট সিনে আমাদের দেখানো হয় জেমস আর মেসনকে তাদের সিক্রেট অফিসে আটকে রাখা হয়। আর তখনই সেখানে ব্রুক আর সেডলি আসে যে তাদের সাথে সেই আইল্যান্ডে ছিল। আর তারা তখনই বলে যে কং সেখানকার আসল রাজা নয়, সেখানে আরো অনেকেই রয়েছে। তারা সেখানে গডজিলা এবং গিধরার লড়াইয়ের পেন্টিং দেখায়। আসলে মোনার্ক অর্গানাইজেশনের এটাই কাজ ছিল যে এই পৃথিবীতে যেই জন্তুরা মানুষের জন্য খুবই ক্ষতিকারক তাদেরকে মানুষদের থেকে দূরে রাখা।